ইন্ডিয়া জোটের যে নামকরণটা করেছিলেন সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য হলো আগামীতে এই ভারতবর্ষ জুড়ে দীর্ঘ 10টা বছর ধরে 2014 সাল থেকে এখানে বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহের সরকার, মোটু পাটলুর সরকার, এখানে হারমাদের সরকার, উন্মাদের সরকার দিল্লিতে বসে বসে একের পর এক জনবিরোধী নীতির মধ্য দিয়ে ভারতবাসীর মান বিশ্বাস করে তুলেছে। ভারতবাসী আজ জর্জরিত, ভারতবাসী আজ ক্লান্ত, ভারতবাসী আজ নিষ্পেষিত, ভারতবাসী আজ নিপীড়িত। আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছিলাম, ব্রিটিশ পিরিয়ডে যেভাবে ব্রিটিশরা ভারতীয়দের উপরে অত্যাচার করত, অন্যায় করত, জোর করে নীল চাষ করতে বাধ্য করত, জোর করে মানুষদের ট্যাক্স আদায় করে নিয়ে লন্ডনে চলে যেত, ঠিক সেই কায়দায় বর্তমানে বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় বসে বাংলা থেকে গত 5 বছরে 5,60,000 কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে গিয়ে সেই টাকা বাংলাকে ফেরত দেয়নি। সেই টাকা নিয়ে আসামে বিজেপি শাসিত রাজ্যে কাজ হচ্ছে, সেই টাকা নিয়ে গিয়ে গুজরাটে কাজ হচ্ছে, সেই টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে কাজ হচ্ছে। এইভাবে বাংলার টাকা এখান থেকে নিয়ে গিয়ে জব কার্ডের মাধ্যমে যে বাংলার প্রাপ্য পাওনা ছিল সেই টাকা দেয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছেন। কখনো বাংলা জুড়ে আন্দোলন হয়েছে, কখনো ধর্মতলায় শহীদ মিনারে আন্দোলন হয়েছে, কখনো বা রাজভবনের গেটে আন্দোলন হয়েছে, কখনো বা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই গিয়েছিলাম দিল্লিতে, আমাদের এমএলএ সাহেব গিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম সেখানে দিল্লিতে। সেখানকার যে বিজেপির পুলিশ প্রশাসন, সেখানকার বিজেপির মিলিটারি বাহিনী, সেগুলো নামিয়ে তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএদের উপরে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপরে স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। সেখানে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের এমএলএ সাহেব সহ এমপিদের অ্যারেস্ট করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছিল। তবুও সেই জব কার্ডের টাকা আজও দেয়নি। তাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের সুখ দুঃখের কথা মাথায় রেখে, বাংলার মানুষের সুখ দুঃখের কথা মাথায় রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জব কার্ডের সমস্ত অ্যাকাউন্টে টাকাগুলো পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, কিছু অ্যাকাউন্টে হয়তো টাকা পৌঁছায়নি, এটা ঠিক, বিভিন্ন রকম সমস্যার কারণে অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। যার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, লোকসভা নির্বাচনের পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওগুলো সংশোধন করে দিলে তাদের আবার টাকা পৌঁছে যাবে। এটাই তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথার উপরে ঘরের মাথা ছাল নেই, সেই ঘরের চাল ঘরটা তৈরি করার জন্য যে আবাস যোজনার লিস্ট তৈরি করেছিল আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের মাধ্যমে, সেই লিস্টটা যখন আজ 2 বছর আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার, বাংলা থেকে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকা নিয়ে অন্য রাজ্যে খরচ করে, বাংলার মানুষের মাথার উপরে ছাদ হয় না। তাই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী ডিসেম্বর মাসে যদি দিল্লিতে আমাদের প্রাপ্য টাকা না দেয়, তিনি তার তহবিল থেকে প্রত্যেকের মাথার উপরে ছাদ তৈরি করে দেবেন, ঘরের টাকা পাইয়ে দেবেন। এটাই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন একের পর এক বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, কখনো নিশ্চয়যান প্রকল্প, কখনো বা আইসিডিএস এর প্রকল্প, কখনো বা বাচ্চাদের জামা কাপড়, কখনো বা বাচ্চাদের জামা জুতো থেকে শুরু করে, বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, রূপশ্রীর 25,000, কন্যাশ্রীর 25,000, কৃষকদের জন্য কৃষক বন্ধু, চালের রেশনে চালের ব্যবস্থা, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা, যে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সাইকেলের ব্যবস্থা, বাচ্চাদের পড়াশোনার জন্য মোবাইল ট্যাব কেনার ব্যবস্থা থেকে শুরু করে, বৈকশ্রী থেকে শুরু করে, আজকের বেকার যুবকদের জন্য যুবশ্রী থেকে শুরু করে সমব্যাপী পর্যন্ত আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করে বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, বাংলার মানুষের স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন। তখন বিজেপি ঘোষণা করছে আগামী দিন যদি বিজেপি ক্ষমতা আসে তারা নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে মা বোনেদের যে হাত খরচার টাকা দেন প্রত্যেক বছর মাস মাইনের মতো, বিজেপির নেতারা বলছে তারা ক্ষমতা এলে এটা বন্ধ করে দেবে। বিজেপি বলছে তারা যদি ক্ষমতা আসে কৃষক বন্ধু বন্ধ করে দেবে। বিজেপি বলছে তারা যদি ক্ষমতায় আসে আপনার যুবশ্রী বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে, রূপশ্রীর প্রকল্প বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে বিজেপির চিন্তা ভাবনা। বিজেপি শুধুমাত্র বাংলার মানুষের নয়, সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, কখনো হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দাও, কখনো উচ্চ শ্রেণী নিচু শ্রেণীর দাঙ্গা বাঁধিয়ে দাও, ব্রাহ্মণ বনাম দলিতের লড়াই বাঁধিয়ে দাও। এটাই হলো বিজেপির রাজনীতি। আজকের ভারতবর্ষ জুড়ে কখনো 1 লাখকে খুন করা হয় মাংস রাখার অপরাধে। উত্তরপ্রদেশে সেই 1 লাখ ফ্রিজের মধ্যে মাংস ছিল, এই মাংস রাখার অপরাধে সেই রাত্রেবেলা উত্তরপ্রদেশে 1 লাখকে খুন করা হয়েছিল। বিজেপি বলে তারা নাকি হিন্দু
হিন্দুদের দল, হিন্দুত্ববাদী হিন্দুদের দল। আমি বলি বন্ধু, যদি হিন্দুদের দল হয় একটা প্রকল্পের নাম বলো, যে প্রকল্পের মধ্য দিয়ে একটা মানুষ উপকৃত হয়েছে। হ্যাঁ, ওরা ওদের নিজেদের দল, ওদের প্রকল্প কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বললে 68টা প্রকল্পের মধ্য দিয়ে বাংলা জুড়ে বাংলার উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে একের পর এক প্রকল্প। আর বিজেপির যদি প্রকল্প বলেন, বিজেপির প্রকল্প কি? বিজেপির প্রকল্প এনআরসি করো, ভারতের মানুষকে তাদের 1948 সালের দলিল দেখাতে হবে। আজকের 1948 সালের দলিলটা আপনাদের কাছে বিচার করতে বলবো, আপনাদের কাছে বিবেচনা করতে বলবো। 1948 সালে কে বেঁচে ছিল? আমার বাবাও তখন জন্মায়নি, আমার ঠাকুরদাও হয়তো তখন জন্মায়নি। তার ঠাকুরদার দলিল জোগাড় করতে হবে, সেই দলিল নাকি দিয়ে দেখাতে হবে, তবে নাকি তোমার এখানে থাকার জায়গা দেবে। আর 1948 সালের আগের দলিল যদি তুমি না দেখাতে পারো, তোমাকে নিয়ে জেলে পুরে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হবে। এই প্রকল্প হচ্ছে বিজেপির প্রকল্প। আমি বলি বন্ধু, নরেন্দ্র মোদী আজকের এই যে ঘোষণা করছে যে এনআরসি করবে, আমি বলি আগে তুমি তোমার নাগরিকত্বের প্রমাণ দাও। তোমার বাপ ঠাকুরদার 1948 সালের দলিলটা টিভি চ্যানেলে অন্তত দেখিয়ে দাও, আমরা দেখি তোমার দলিলটা কোথায়। তোমার দলিল দেখালে তারপরে আমার দলিল দেখানোর প্রশ্ন। তুমি দলিল দেখাতে পারো না, মানুষকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছো। আজকের ভারতবর্ষের বুকে এই মোটু পাটলুর সরকার নানা রকম ভাবে যে অন্যায়, অত্যাচার, দুর্নীতির রাজত্ব করছে। এখানে মেহুল চোকসিরা, বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। অমিত শাহের ছেলে জয় সাহা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তৈরি করে আজকের সেই আজকের যে বন্ডের নামে, ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ওই বিজেপি আত্মসাৎ করে। আজকের নোটবন্দির নাম করে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলে নেয়। জিএসটির নাম করে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বৃদ্ধি করে শুধুমাত্র ভারতের মানুষের নাবিশ্বাস করে তুলেছে। আর কখনো উত্তরবঙ্গ পূর্ববঙ্গ ভাগ করো, কখনো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাগ করে দাও, কখনো হিন্দু মুসলিম ভাগ করে দাও, কখনো খ্রিস্টান জৈন ভাগ করে দাও। কিন্তু এই বাংলার মাটি শক্ত ঘাটে, এই বাংলার মাটি দুর্জয় ঘাটে, এই বাংলার মাটি মমতা ব্যানার্জির ঘাটে, এই বাংলার মাটি অভিষেক ব্যানার্জির ঘাটে। এই বাংলায় জন্মেছিলেন নেতাজি সুভাষ, এই বাংলায় জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলায় জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম, এই বাংলায় জন্মেছিলেন মাস্টারদা সূর্য সেন, এই বাংলায় জন্মেছিলেন ক্ষুদিরাম বসু, এই বাংলায় জন্মেছিলেন মাতঙ্গিনী হাজরা। তারা কোনোদিন ইংরেজদের কাছে মাথা নত করেনি। কিন্তু আমরা জানি বিজেপির নেতা সেই অটল বিহারী বাজপেয়ী 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মুসলেখা দিয়ে এসেছিলেন ব্রিটিশদের কাছ থেকে, তিনি আর নাকি আন্দোলনে যোগ দেবেন না। সেই দল কোনোদিন ভারতবর্ষের স্বাধীনতার কথা বলতে পারে না। এই বিজেপির এই আরএসএস নেতারা, এই আরএসএস নেতা নাথুরাম গডস মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। আমরা সবাই জানি এরা সেই নাথুরাম গডসের দল। এরা ভারতবর্ষের স্বাধীনতা চায় না, ভারতবর্ষের মানুষকে সবসময় নিপীড়িত নিষ্পেষিত করে রাখতে চায়। তাই এই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক এবং একমাত্র মুখ, তার নাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন বিজেপি বলেছিল গরুর মাংস খাওয়া চলবে না, সেদিন আমার নেত্রী একমাত্র সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। তিনি প্রথম বলেছিলেন কে কিসের মাংস খাবে তা তোমার ধর্তব্য নয়, যে যার যেটা খুশি সে সেটা খেতে পারে। যখন এনআরসির কথা বলেছিল যে এনআরসি হবে, এখানে কাগজ দেখাতে হবে, আমার নেত্রী সেদিন বলেছিলেন, মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন, প্রথমেই বলেছিলেন যে এনআরসি যদি করতে হয় আমার মৃত লাশের উপর দিয়ে করতে হবে। সেদিন কিন্তু অন্য কেউ মুখ খোলেনি। তখন সিপিএম বাবুরা কোথায় ছিল, আইএসএফরা কোথায় ছিল, তখন এসইউসিরা কোথায় ছিল? তখন এদের পাওয়া যায়নি। তখন প্রতিবাদ যদি করতে হয় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যখন নোটবন্দি হয় প্রথম যদি প্রতিবাদ করতে হয় সেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আজকের এখানে কিছু এসইউসি গজিয়েছে, কিছু সিপিএম গজিয়েছে, কিছু আইএসএফ গজিয়েছে। আমি বলি ভাইজান, তখন তুমি কোথায় ছিলে যখন এনআরসি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও দক্ষিণ ভারতে স্টালিনের নেতৃত্বে যখন আন্দোলন চলছিল, তখন তুমি কোথায় ছিলে? তখন কি তুমি আঙুল চুষছিলে? তুমি আজকের ভাইজানের গল্প বলে মুসলিমদের ঐক্যবদ্ধ করতে চাইছো? আসলে তোমার ধান্দা আমরা তো টিভির পর্দায় দেখেছি। তুমি যদি মুসলিমদের ঐক্যবদ্ধ করতে চাও, শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই ধর্মতলায় দিয়ে আন্দোলনকারী
আন্দোলনকারীদের গলায় জড়িয়ে কানে কানে কি ফিস ফিস করো তোমরা? রাতের অন্ধকারে কেন শিলিগুড়িতে গিয়ে সিপিএম এর নেতারা, আইএসএফ এর নেতারা আর বিজেপির নেতারা হোটেলে বসে কিসের আলোচনা হয়, এর উত্তরটা কি তোমরা দিতে পারবে? সেখানে বিজেপির টাকায়, ইলেকট্রাল বন্ডের টাকায়, জিএসটির টাকা নিয়ে সেখানে বিজেপি চলে যায় সেই শিলিগুড়িতে। সেখানে গিয়ে রাতের অন্ধকারে সুজন বাবুদের, কান্তি বাবুদের ডেকে নিয়ে, ভাইজানদের ডেকে নিয়ে, নওশাদ ভাইদের ডেকে নিয়ে সেখানে টাকা দিয়ে বিজেপি তাদের কানে কানে বলে দেয় বাংলার মুসলিমরা সব ঐক্যবদ্ধ, বাংলার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, এরা সবাই তৃণমূলকে ভোট দেয়। তুমি ভাইজান মুসলিম এক হওয়ার নাম করে মাঠে নেমে যাও, নতুন হাটে যাও, ওখানে ওদের ঐক্যতা ভেঙে দাও। তুমি সিপিএম মাঠে নেমে যাও, ওদের ঐক্য ভেঙে দাও, তোমরা ভোট ভাগাভাগি করে দাও। আর সেই ফাঁকে আমরা বিজেপি জিতে ক্ষমতায় গিয়ে দিল্লিতে গিয়ে বাংলার মানুষের উপর স্টিম রোলার চালাবো। আর সেই টাকার বিনিময়ে আমরা তো দেখেছি টিভির পর্দায় নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ, তার হোয়াটসঅ্যাপে আমরা সবাই দেখেছি টিভির পর্দায়, সেখানে কিভাবে বিজেপির নেতাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সেটা তো প্রমাণিত সত্য। আজকের এখানে সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী সারদা কোম্পানির সঙ্গে যুক্ত ছিল, সেই সুজন চক্রবর্তীকে কেন সিবিআই ডাকে না, কেন ইডি ডাকে না? তার তো প্রমাণ সিপিএম সারা ওই বিজেপির সঙ্গে দাসত্বগিরি নিয়ে এখানে তৃণমূলের ভোট কাটাকাটির খেলায় নেমেছে। তাই আমার নেতা এখানে বসে আছে, আরো 4টে মিটিং আছে, তিনি সেখানে চলে যাবেন। তাই সকলের কাছে বলবো, এই সিপিএম কে একটা ভোট দেওয়া মানে বিজেপির বাক্সে ভোট দেওয়া, এই সিপিএসসি কে একটা ভোট দেওয়া মানে ভোট কাটাকাটি করে বিজেপির বাক্সে ভোট দেওয়া, এই আইএসএফ এর নাম করে যারা আসছে এদের একটা ভোট দেওয়া মানে ওই বিজেপি কে ভোট দেওয়া। তাই বলি বন্ধু, ওই ভোট কাটাকাটির খেলায় সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে নানা রকম ভাবে হিংসা ঢুকিয়ে নানা রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করে এই সিপিএমরা, এই এসওসিরা, এই আইএসএফরা বিজেপির দালালি করছে, বিজেপির চাটুকারিতা করছে। ঠিক যেমন ভাবে মির্জাফররা, রায় দুর্লভরা সেদিন ঐক্যবদ্ধ হয়ে সেই ব্রিটিশদের দালালি করে, লর্ড ক্লাইভের দালালি করে সিরাজদৌলাকে হারিয়েছিল, সেই চক্রান্ত আজকের বাংলায় শুরু হয়েছে। এই চক্রান্তকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভেঙে দিয়ে আগামী 1 জুন সকাল সকাল ভাগ যাবেন, গিয়ে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের নেত্রী প্রতিমা মণ্ডলকে জয়যুক্ত করবেন। শেষ কথা বলবো, এই লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জয়নগর লোকসভা কেন্দ্রে সিপিএম এর লড়াই নয়। সিপিএম এখানে 4-3, এই লড়াইটা কিন্তু আইএসএফ এর সঙ্গে নয়, এই লড়াইটা এসওসির সঙ্গে নয়। এখানে আমরা অন্তত 4 লাখের উপরে ভোটে জিতবো। এই লড়াইটা হবে কাদের বিরুদ্ধে? এই লড়াইটা হবে তৃণমূলের রেকর্ড ভাঙার বিরুদ্ধে। গত 2019 সালে 3,16,000 ভোটে জয়নগরে প্রতিমা মণ্ডল জিতেছিল। আমাদের এমএলএ সাহেব চ্যালেঞ্জ নিয়েছেন, এবারে 3,16,000 টপকাতে হবে। কতটা বেশি ভোটে জেতাতে পারি সে তার লড়াই। অতএব আপনারা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।